হ্যালো এভরিওয়ান, সুমিস প্রবাস ডায়েরির আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি। আজকে আমাদের ইউকে থেকে বাড়ি ফেরার পালা। এখানে আর মাত্র 2-3 ঘন্টাই আছি। সকাল থেকে উঠে সমস্ত কিছু প্রিপারেশন হয়ে গেছে আর রাজের বাবা ফাইনালি ট্রলির ওয়েটগুলো আরেকবার চেক করে নিচ্ছে। আমরা গতকালই চেক করে রেখেছিলাম, তবুও ওই হয় না লাস্ট মোমেন্টে এটা একটু ঢোকালাম, ওটা একটু বার করলাম। এবার ওয়েটটা কত কি কম বেশি হলো, বেশি না হয়ে যায় তাহলেই তো সমস্যা। আর এয়ারপোর্টে গিয়ে যদি ওয়েট নিয়ে প্রবলেম হয় তখন এই লাগেজ নিয়ে ওয়েট নিয়ে তখন খুব বিরক্ত লাগে। তাই জন্য ফাইনালি ও আরেকবার দেখে নিচ্ছে যাতে কোনো ওয়েট নিয়ে কোনো প্রবলেম না হয়। আর এদিকে রাজকে দেখুন, ও ঘুম থেকে উঠে বসে আছে, ও যাবে না। আমি বলছি চলো রেডি হয়ে নাও, আর একটু পরে বেরোবো। ও বলছে আমি যাবো না, আমি থাকবো। বাচ্চা মানুষের মন কখন যে কি হয় বলা মুশকিল। ঘড়িতে এখন ওই 11টা মতো বাজে, আর ঘন্টাখানেক পরেই আমাদের গাড়ি আসবে। 12টায় গাড়ি আসার কথা। আর আমরা লাঞ্চটা করে এলাম, পাশের বাড়ি এক দাদা আছেন, ওখান থেকেই আজকে লাঞ্চটা সেরে নিয়েছি। কারণ আমাদের তো আর লাঞ্চ ঘরে তো কোনো অপশন নেই। লাঞ্চ করে এসে বাড়িতে এলাম। আর বাড়িতে এসে চলুন আপনাদের একবার আমার বাড়িটা দেখাই। এর আগে তো কখনো ভিডিওতে দেখানো হয়নি, এখন তো সব বাড়ি ফাঁকা। এখন একবার আপনাদের বাড়িটা একবার দেখিয়ে দিই। মেন গেট দিয়ে ঢুকে বাঁদিকে সোজা উপরে আমাদের 3টে রুম ছিল, আর এটা ছিল একটা ছোট রুম, ফার্স্ট রুমটা, সিঁড়ির সোজাসুজি প্রথম রুমটা। এই রুমটা আমরা মোটামুটি ওই স্টোরেজ পারপাসেই ইউজ করতাম, সেরকম একটা কিছু অন্য কোনো কাজে আর ইউজ করা হতো না। এখানে মেনলি আমরা স্টোরেজ রাখতাম, ট্রলি ফলিগুলো এগুলো রাখতাম। আর এর পাশে আর একটা রুম ছিল, সেটা আমাদের সেকেন্ড বেডরুম ছিল। এখানে যখন আমার শাশুড়ি মা এসেছিলেন আমাদের সাথে, প্রথম যখন আমি এসেছিলাম তখন উনি এই ঘরে থাকতেন। উনি চলে যাওয়ার পর তখন এটা আমরা গেস্ট রুম হিসেবে ইউজ করতাম। গরমকালে এই রুমটা খুব গরম হতো। আর এই রুমের পাশে ছিল আমাদের বেডরুম। এই রুমটা বেশ অনেকটাই বড় ছিল। এই রুমটায় 2টো বড় বড় জানলা ছিল, রাস্তার ধারেই ছিল এই রুমটা একদম। আর এই রুমটার থেকেই আমাদের বাড়ির সামনে ওই পাহাড়টা দেখা যেত। রোজ সকালবেলা উঠে ওই যে দেখুন একটু দেখা যাচ্ছে। আমি আর অতটা এখন তাড়াতাড়ি করছি আর ভিডিওটা নিতে পারলাম না, তবে জানলা দিয়ে আমাদের সুন্দর পাহাড়টা দেখা যেত। আর এই ওপরে 3টে রুমের ছাড়া আর কিছুই ছিল না। এবার আমরা নিচে চলে যাচ্ছি। নিচে এসে দেখুন রাজ আবার কি করছে, দরজার মধ্যে কিছু একটা দিয়ে গেছে মনে হয়, লেটার। যাই হোক, আর নিচে ছিল আমাদের কিচেন, ড্রয়িং, ডাইনিং, টয়লেট সমস্তটাই আমাদের নিচে। এই রুমটা আমরা ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতাম। কেউ এলে তখন এইখানটা বসে গল্প টল্প করা হতো। আর এই ঘরটার পরেই ছিল আমাদের ডাইনিং রুম। আর ডাইনিং থেকে সোজা ডান দিকে ছিল আমার কিচেন এরিয়াটা। এই জায়গাটা আমরা ডাইনিং টেবিল রাখতাম। আর এটা হচ্ছে আমার কিচেন এরিয়া। কিচেন এরিয়াটার পাশেই ছিল আমার বেসিন আর নিচে ওয়াশিং মেশিন রাখার জায়গা। আর কিচেন থেকে বেরিয়ে, কিচেনে আমার জায়গাটা খুব একটা বড় ছিল না, তাও হয়ে যেত মোটামুটি, খুব একটা অসুবিধা হতো না। আর কিচেনের পেছনটাই ছিল টয়লেট। টয়লেটে আমাদের ছিল শাওয়ার প্যানেল। অনেক জায়গায় ম্যাক্সিমাম জায়গায় বাথটাব থাকে, কিন্তু আমাদের আর এটাতে বাথটাব ছিল না, আমাদের শাওয়ার প্যানেল ছিল। আর কিচেনের পাশেই ছিল আমাদের ব্যাকইয়ার্ডটা, যেখানে টুকটাক চাষবাস করা যেত, বা মাটিও ছিল বেশ ভালো, কিন্তু আমি কখনো করা হয়ে ওঠেনি, কারণ এগুলোর পেছনে অনেক খাটনি, আমার আর ইচ্ছা করতো না করতে। তবে গাছ না লাগালেও আমাদের বাগানটা রেগুলার পরিষ্কার করতে হতো। এই দেখুন আপনাদের বাড়িটা দেখাতে দেখাতে দেখছি শতরূপারাও চলে এসছে, সাথে অরুণিমাও চলে এসছে আমাদেরকে সি অফ করতে। এখন যাচ্ছে না, ঠিক আছে, তুমি কি হবে এখন যাচ্ছে না, ঠিকই আছে, এখন জানার কি দরকার। Come forward. বাবা, এটা কে হয়েছে? ঘোড়াটাকে ঘোড়া দিদি, ঘোড়া। ও তুমি ঘোড়া, অলরেডি হর্স। তুমি যতটা পারছে একটু খেলে নিচ্ছে, কি বা করবে বেচারা। আর যাই হোক, খেলতে খেলতেই আমাদের গাড়িও এসে গেছে। এবার আমাদের লাগেজগুলো তোলার পালা। এবার সত্যি মনটা খুবই খারাপ লাগছে, কেমন একটা লাগছে ভেতরটা, মনে হচ্ছে কেমন যে একটা ফিলিংস হচ্ছে, সে বলে আমি বোঝাতে পারবো না। আসলে কোনো দিন তো এইভাবে সংসার করিনি। যারা ধরুন ওই ট্রান্সফারের জব করে তাদের এরকম হয় যে কয়েক বছর এখানে, আবার কয়েক বছর অন্য জায়গায়, তাদেরও ঠিক এরকমই হয়তো হয়। এখন আমার যেরকম মনের অবস্থাটা যেরকম মনে হচ্ছে, ঠিক সেরকমই হয়তো তাদের হয়। যাকে আমাদের গাড়িও এসে গেছে, সমস্তটাও আমরা রেডি। এবার জাস্ট গাড়িতে ওঠার পালা। আর আমাদের ফ্লাইটও মোটামুটি আমাদের এয়ারপোর্ট যেতেও আমাদের সময় লাগবে 1 ঘন্টা 4 মতো। তো ওই জন্য একটু হাতে সময় নিয়েই বেরিয়েছি। আমাদের রাতের দিকেই ফ্লাইটটা আছে, রাত্রি 9টা নাগাদ।
তবে একটা জিনিস কি বলুন তো, আমাদের জীবনে না কোনো কিছুই পার্মানেন্ট নয়। আমরা যদি ভেবে থাকি যে এখন আমরা খুব কষ্টে আছি, মানে এটাই আমাদের সারা জীবন ধরে থাকতে হবে, এইভাবে কষ্টে থাকতে হবে, সেটাও যেমন ভুল। আবার যদি মনে করি যে আমরা এখন খুব সুখে আছি, এইভাবেই আমাদের সারা জীবন কেটে যাবে, সেটাও মানে ঠিক সেরকমই ভুল। আসলে মানুষের জীবনটাই না ঠিক ওই চক্রাকারে, কখনো দুঃখ, কখনো আনন্দ, কখনো কষ্ট, কখনো সুখ, এইভাবেই ঘুরতে থাকে। কোনো কিছুই আমাদের লাইফে পার্মানেন্ট নয়, খুবই মানে সবকটাই ক্ষণস্থায়ী, শুধু আমাদের অপেক্ষা করতে হয়। এই যে এখন চলে যাচ্ছি বাড়িতে, এখন একটা কিন্তু আমার আনন্দ হচ্ছে যে বাড়িতে যাব, আমাদের নতুন ফ্ল্যাটে ঢুকবো, সেই ফ্ল্যাটের গৃহপ্রবেশ হবে, মানে নতুন নতুন সেখানে সব কিছু ফ্ল্যাট সাজাবো, এরকম একটা আনন্দ হচ্ছে। আবার এই যে চলে যাচ্ছি, দেখুন পাশের বাড়ির ওই ভদ্রমহিলা, মানে উনারও খারাপ লাগছে, উনিও আমার সাথে কথা বলতেন। যাই হোক, তো ব্যাপারটা ওটাই আর কি, যে চলে যাচ্ছি, এখানে যারা থাকছে তাদের মন খারাপ, মানে এদের মন খারাপ দেখে আমারও একটু মনটা খারাপই লাগছে যে সত্যি চলে যাচ্ছি, কিন্তু ওই যেতে তো হবেই, জীবন আমাদের যে পথে চালাবে সেই পথেই। আবার আমি ভাবছি হয়তো ইন্ডিয়াতে গিয়ে আমরা ওখানে থাকবো, কিন্তু ওখানেও আমাদের জন্য ইন ফিউচার কি ওয়েট করে আছে সেটাও তো আমরা জানি না। মানুষ তো ভাবে এক, হয়ে যায় আর এক। আমাদের লাইফটা বড্ডই আনপ্রেডিক্টেবল। যাই হোক, আমাদের সমস্তটা রেডি, এবার আমরা চাবি হ্যান্ড ওভার করে দিলাম। কালকে আমরা সত্যি আমার খুব কষ্ট আমি ইমোশনাল হয়ে পড়েছিলাম। আজকে আর যাবো, ভালোভাবে যাবো। দু মাস ঘুরবে, ব্যাগগুলো একটাও খুলবে না, আবার নিয়ে চলে আসবে, আবার হ্যাঁ। সবাইকে বিদায় দিয়ে এবার আমরা দেশে ফেরার পালা। নতুন একটা অধ্যায় আবার শুরু হবে। যখন এদেশে এসেছিলাম তখন একটা অধ্যায় শুরু হয়েছিল, সেই অধ্যায় শেষ করে আবার আমার পুরনো জীবনে ফিরে যাওয়া। শুধু ফিরে যাওয়া নয়, ওখানেও আমার একটা নতুন অধ্যায় শুরু হবে আমি যাওয়ার পরে, সেটা আবার নতুন একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তবে যখন এসেছিলাম এদেশে, তখন যে মেয়েটা কোনোদিনও ছোটোবেলা থেকে ফ্লাইটে ওঠা তো দূরের কথা, এয়ারপোর্টে পা পর্যন্ত রাখেনি, তাকে হঠাৎ করে বলা হলো যে তুমি তোমার ছেলেকে নিয়ে আর শাশুড়ি মাকে নিয়ে এদেশে চলে আসার জন্য লন্ডনের মতো শহরে। আমার মাথায় তো প্রায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা, যে আমি কী করে সব দিক ম্যানেজ করে ইন্ডিয়ায় যে আমার সংসার ছিল সেইটাকে আমি গুছিয়ে এইখানে একটা নতুন সংসার পাতার জন্য প্রিপারেশান নিয়ে চলে আসা, সে মানে আমার কাছে ওটা একটা অনেক বড় টাস্ক ছিল। নিজে চাকরি করতাম, সেই চাকরিটা ছেড়ে দিলাম, চাকরি ছেড়ে তারপর এই দেশে পাড়ি দিলাম, মানে একা একা সম্পূর্ণ এখানে এসে পৌঁছালাম। তারপরে আমার হাজব্যান্ডের সাথে দেখা হলো। এই দেশে এসে শিখলাম যে মানুষ পারে না বলে এমন কোনো কাজ নেই। এই দেশে এসে শিখলাম যখন আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, অচেনা মানুষের সাথে দেখা হলো, তাকে হাই হ্যালো করে যেতে হয়। এই দেশে এসে দেখলাম যে রাত্রির 10টা অবধিও আমাদের সূর্যের আলোটা পাওয়া যায়। আর সবথেকে বড় ব্যাপার যেটা, এই দেশে এসেই জানলাম যে ইংলিশটা কখনোই একটা কোয়ালিফিকেশান হতে পারে না, এটা জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ। এটা বলতে পারা বা না পারার মধ্যে সত্যিই কোনো কৃতিত্ব নেই। কৃতিত্ব সেটা হচ্ছে তার ব্যবহার। মানুষের ব্যবহারটাই হচ্ছে তার আসল কোয়ালিফিকেশান। তাই তোমরা যদি কেউ ভেবে থাকো যে এখানে এসে কিভাবে কথা বলবে, কিভাবে চলবে, বিশ্বাস করো এর মধ্যে হাতি ঘোড়া কিচ্ছু নেই। আমি যদি পেরে থাকি তোমরাও পারবে। তাই যদি কখনো জীবনে সুযোগ পাও, অবশ্যই এখানে আসবে, সুযোগটাকে হাতছাড়া করবে না, এ দেশটাকে এক্সপ্লোর করবে। আমরা হিথ্রো এয়ারপোর্ট পৌঁছে গেছি, প্রায় 5 ঘন্টার মতো সময় লাগলো। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, কারণ টাইম অনেকটাই আছে তো, আর এসে না একটু খিদেও পেয়ে গেছিলো। তাই রাজ আর আমি আর ওর বাবা সবাই মিলে একটুখানি হালকা কিছু খেয়ে নিলাম, কারণ ফ্লাইট ধরতে এখনও আমাদের মোটামুটি 4 ঘন্টা মতো ওয়েট করতে হবে। আর ততক্ষণ চলুন আপনাদের এই এয়ারপোর্টের ডিউটি ফ্রিটা একটু ঘুরে দেখাই।
প্রায় 4 ঘন্টা ওয়েট করার পর এবার আমাদের ফ্লাইটে ওঠার টাইম হয়ে গেছে, অ্যানাউন্স করে দিয়েছে। এবার যাব দিল্লি হয়ে, দিল্লি থেকে আবার লাগেজ কালেক্ট করতে হবে, তারপর ঢুকবো কলকাতা। এইবার আমরা ফ্লাইটে ঢুকে যাব। ফ্লাইটে উঠে আমরা সিটও নিয়ে নিয়েছি। এবার দেখলাম সিটটা মিডিল পোর্শনে পড়েছে। আর রাজের কাজ হচ্ছে প্রথমে ফ্লাইটে উঠে যদি সামনে স্ক্রিন থাকে তাহলে হেডফোনটা কানে গুঁজবে, আগেই দেখে নেবে কোথায় কি গেম আছে। আমাকে বলে মা এই গেমটা চালিয়ে দাও, ওই গেমটা চালিয়ে দাও। চালাতে পারলে ভালো, তাহলে এবারে ওর কী করব এটা করে দাও সেটা করে দাও, মানে ও প্রচণ্ডই বোর হয়। আর সত্যি কথা বলতে কি আমারও এতক্ষণ এক নাগাড়ে এই 10 ঘন্টার মতো বসে থাকা, সত্যি ফ্লাইট জার্নিটা কিন্তু খুব বোরিং, আমার একদমই ভালো লাগে না। এর আগে যখন ভাইয়ের বিয়ের সময় গেলাম ইন্ডিয়া, তখন ইতিহাদে গেছিলাম। ওই ফ্লাইটটাতে বাচ্চাদের জন্য ওই যাতে বাচ্চারা বোর না হয় তার জন্য ওই রং পেন্সিল, একটু ড্রয়িং পেপার, হ্যাঁ কালার পেন্সিল এসব ছিল, তাতে কি বাচ্চাদের সময়টা কেটে যায়। কারণ এতক্ষণ সময় তো বাচ্চারাও তো এক জায়গায় বসে থাকতে বিরক্ত হয়ে যায় না, মানে আমরা বড়রাই বিরক্ত হয়ে যাই। তবে এয়ার ইন্ডিয়াতে দেখলাম এসব কোনো অপশান নেই, কোনো কিছু এরা দেয় না। তবে আমরা যেহেতু রাত্রিবেলা উঠেছি, মানে তখন রাত তো 9টা বেজে গেছে, ওঠার পরেই কিছুক্ষণের মধ্যে আমাদেরকে ডিনারটা দিয়ে দিয়েছিল। এই এয়ার ইন্ডিয়াতে আবার ডিনারটা ভালো দেয়, এয়ার ইন্ডিয়ার খাবারগুলো বেশ ভালো। তবে ইতিহাদের থেকে আমার এয়ার ইন্ডিয়ার খাবারই ভালো লাগে। আমাদের ডিনারে দিয়েছিল ওই ম্যাশ পটাটো, তারপরে একটু সবজি ছিল, কড়াইশুঁটি কর্নের, একটা সসেজ ছিল, আর বাউলি, জ্যাম আর জুস, এসব তো ছিলই। আর আমারটাতে ছিল ইডলি, উপমা আর সাম্বার, বেশ ভালো খাবার। আমরা দিল্লি নেমে পড়েছি। আর দিল্লিতে নেমেই যেটা মনে হচ্ছে, বাপরে ফাটিয়ে গরম একদম, মানে 4 থেকে 40-এ পড়লে যেরকম হয়। আর সবথেকে বড় ব্যাপার, দিল্লি চলে আসা মানেই মনে হচ্ছে ঘর পৌঁছেই গেছি, আর বেশি দেরি নেই, আর 2 ঘন্টা ফ্লাইট জার্নি করলেই ব্যাস বাড়িতে পৌঁছে যাব। এবার মনে হচ্ছে যে হ্যাঁ, মানে বাড়ি ফিরছি, বেশ আনন্দ হচ্ছে। মানে এখন দিল্লির এই যে ফ্লাইট জার্নিটা, এটা আর কোনো জার্নি মনে হচ্ছে না, মনে হচ্ছে একটু এই জাস্ট ট্রেনে উঠবো, একটা স্টপেজ পরেই নেমে যাবো। কি হাঁপিয়ে গেছো? দিল্লিতে নেমে আমাদের মোটামুটি ওই 4 ঘন্টার মতো ওয়েটিং টাইম ছিল, তো সেই জন্য একটু খিদেও পেয়ে গেছিলো আমার অনেকক্ষণ ধরে। রাজও বলছে মা খিদে পেয়েছে, দুপুর হয়ে গেছে যেহেতু, তো সেই জন্য আমরা ওইখান থেকে একটুখানি বিরিয়ানি কিনে খেয়েছিলাম। তারপর আমাদের এই ফ্লাইটের টাইম হলো, আমরা তখন ফ্লাইটের ওখানে গিয়ে ওয়েট করতে, তখন আমরা ফ্লাইটে গিয়ে বসলাম। ব্যাস আর মাত্র ঘন্টা 2, তারপরেই আমরা বাড়ি পৌঁছে যাব। এখন যেন মনে হচ্ছে কতক্ষণে বাড়ি ঢুকবো। যাই হোক, ফ্লাইটে ওঠার সাথে সাথে আমাদের বিকেলে একটু স্ন্যাক্স দিয়েছিল, এটা বেশ ভালো ছিল স্ন্যাক্সটা, বেশ চিকেন তন্দুরি ছিল, 2টো সসেজ ছিল, আর একটা ওই ভেজ টিক্কা টাইপের কিছু একটা ছিল, ভালো ছিল, বেশ টেস্টি ছিল প্রত্যেকটা খাবার। রাস্তা খেয়ে নিয়েছে, তবে আমার একটু পেটটা ভরা ছিল, কারণ যেহেতু একটু আগে বিরিয়ানি খেয়েছি। আর আমাদের খেতে খেতেই এই যে দেখুন আমরা ল্যান্ড করে গেলাম, মানে চোখের নিমেষে জাস্ট উঠলো আর নামলো, এরকম 2 ঘন্টা যেন কোথা থেকে কেটে গেল। এবার তো লাগেজটা নিতে হবে, লাগেজগুলো নিয়ে এবার মনে হচ্ছে কতক্ষণে বাড়ি ঢুকবো, আর তর্স হয়েছে না, মানে মনে হচ্ছে কতক্ষণে গিয়ে বাড়িতে ঢুকবো। আর দিদিভাইও বাইরে এসে গেছে, ফোন করছে, বলছে তোরা কখন বেরোবি, ওরাও ওয়েট করছে। বললাম যে আসছি, আর 10-15 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে যাব। নিজের দেশে ফিরে আবার সেই আগের জায়গায় ফেরা, সেটা হচ্ছে মানে আর এক রকম আনন্দ, ভীষণ ভালো লাগছে। আর ব্লগটা এবার তাহলে এখানে শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে ব্লগটা একটা লাইক করে দেবেন। তাহলে আজকে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে খুব ভালো রাখবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাইকে টাটা।